সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ বিশ্ব প্রবীণ দিবস, তাই আজকে আমাদের আলোচনার বিষয় প্রবীণদের জন্য ভালোবাসা। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন এমন ব্যক্তিত্ব যারা প্রবীণদের নিয়ে কাজ করেন। বিশেষ করে আমি পরিচয় করে দিচ্ছি ডক্টর ASM আতিকুর রহমান, অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর সৈয়দ এম মোর্শেদ, চেয়ারপারসন, রিভাইভাল ফাউন্ডেশন। আরেকজন রয়েছেন আমাদের কাছে, যিনি আমরা বলবো তাকে তারুণ্যদীপ্ত একজন প্রবীণ, ডক্টর সাদাত হোসেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও PSCর সাবেক চেয়ারম্যান। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ১৭তম ওয়ানডে জয়ের দিন আফগানদের বিধ্বস্ত করল টাইগাররা। শেষ ম্যাচে তামিমের সেঞ্চুরিতে দেশের মাটিতে মাশরাফিদের টানা ৬ষ্ঠ সিরিজ জয়। থানায় জিডি করতে নানা হয়রানি সহ পুলিশের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ। অনলাইন সেবা চালুর পরামর্শ, অপরাধ বিজ্ঞানীদের প্রযুক্তিগত সীমাবদ্ধতার অজুহাত পুলিশের। অবৈধভাবে টিভি চ্যানেল পরিচালনা ও প্রতারণার অভিযোগে রাজধানীর বাড্ডা থেকে ৪ জন আটক। সম্প্রচার যন্ত্রাংশ ও পাইরেটেড CD জব্দ। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে আরও সময় চান শিল্প মালিকরা। পরিবেশবাদীদের প্রতিবাদ, ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি মন্ত্রীর। এবং পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে এ মাসেই। খুলে দেয়া হলে পর্যটনে যুক্ত হবে নতুন মাত্রা। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়, প্রবীণদের জন্য ভালোবাসা। আজকের দিনটি প্রবীণদের জন্য সারা বিশ্বের। তো আমাদের দেশের প্রবীণরা কেমন আছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব, তাদের জন্য আমরা কতটুকু করতে পারছি এবং আরো কি করা দরকার। তো প্রথমেই আমরা ডক্টর সাদাত হোসেন, আপনার কাছ থেকেই আসবো। আপনার অভিজ্ঞতা জানতে চাই একজন প্রবীণ হিসেবে। হ্যাঁ, আমরা তো এখন বাই অল মিনস প্রবীণ। বাংলাদেশে প্রবীণের ডেফিনেশন কোনো ইয়েতে 60 দেখালেও আমরা কি বলে সঞ্চয়পত্রের যদি দেখি, তাদের ভাগ দেখি, তাহলে 65 ইয়ার্স। 65 ইয়ার্স ইন্টারন্যাশনালিও আপনার সিনিয়র সিটিজেনের ডেফিনেশন। তো বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে আগেই ঘটেছে, বাংলাদেশও যেটা ঘটছে সেটা হলো আমাদের ডেমোগ্রাফি কিন্তু একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। স্ট্রাকচারাল একটা ব্রেক হচ্ছে। এটা অনেকে হয়তো খেয়াল করছে না যে প্রবীণদের সংখ্যা অনেক কম্পেয়ার টু আজকে থেকে 2 দশক আগে যা ছিল তার তুলনায় বেড়ে গেছে। এখন তো 1,30,00,000। কিন্তু এবং এদের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে নূতন। এগুলি আগে এই লাইনে লোকজন খুব একটা চিন্তা করে নাই। আমি প্রবীণদের ব্যাপারে ঠিক গবেষণা না করলেও দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করছি এবং এই নিয়ে লেখালেখিও করি। তো আমি দেখিয়েছি যে পৃথিবীতে অ্যাজ এ হোল আপনার যেটাকে আমরা লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট দ্য বার্থ, সেটা কিন্তু বেড়ে গেছে। বাংলাদেশে অনেক বেড়েছে। জানেন, বাংলাদেশে যখন স্বাধীনতার পরে এটা 46-47-এর কাছে ছিল। আপনার পাকিস্তানের প্রথম দিকে আমার খেয়াল পড়ে এটা 26-27 ছিল এক সময়। তো এইটা বেড়ে এখন তো আমরা 70-71-এ চলে গেছি, লেটেস্ট ইয়ে 70-71। তবে এটাও ইন্টারেস্টিং যে পৃথিবীতে গড় আয়ুষ্কাল যদিও বেড়ে গেছে, কিন্তু ইন্ডিভিজুয়াল মাইক্রো লেভেলে এসে কিন্তু আমাদের যে বাঁচার সেটা কিন্তু ইন্টারেস্টিংলি অনেক বাড়ে নাই। মেডিকেল সায়েন্সের এটা আমি বলবো একটা লিমিটেশন এই পর্যন্ত, হয়তো ভবিষ্যতে বাড়বে। আমাদের এখনো পর্যন্ত 116-120 এ পর্যন্ত, এটাই হাইয়েস্ট লনজিভিটি দেখা গেছে ইন্ডিভিজুয়াল লেভেলে। ইন্দোনেশিয়াতে একজন মহিলার 145,
এটা গত 2 মাস আগে একটা বেরিয়েছে, ওতেগা নাকি এরকম নাম। 145 বছর যেটা, এটাকে এখন পৃথিবীতে হাইয়েস্ট ধরে। আমরা উনাকে এক্সেপশন ধরলে এখন ধরতে পারি যে মোটামুটি সিনিয়র সিটিজেন বা আপনি যাদেরকে বয়স্ক বলেছেন তাদের আয়ুষ্কাল বা ডিউরেশন 60 থেকে শুরু করে 120। তবে 100-র উপরে পার্সেন্টেজটা খুবই কমে যায়। কিন্তু এখন 60 থেকে শুরু করে আমি আমার অ্যানালাইসিসে বলেছি 90 পর্যন্ত আমরা ধরতে পারি এবং তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারি। 90 পর্যন্ত যদি ধরেন তাহলেও কিন্তু এটা আপনার ডেসাইল ভিত্তিতে, অর্থাৎ দশক ধরলে 60 থেকে 70 একরকম, 70 থেকে 80, 80 থেকে 90, 60 থেকে 70 এদের কিন্তু ডিমান্ড এবং এদের কিন্তু প্রয়োজন ভিন্ন। 70-এর পরে মানুষ 60 থেকে 70 কিন্তু এখন অ্যাক্টিভ থাকছে, যদিও বাইরে অ্যাক্টিভ হলো কিছু কিছু তার ভিতরে স্বাস্থ্যগত সীমাবদ্ধতা বা সমস্যা আছে। যেমন আমি আপনাকে বলি, 60 থেকে 70 যারা, আমি মানে লাইট ভেনে কথাটা বুঝাবার জন্য বলছি, তাকে যদি আপনি জেলে নিয়ে যান তখন তার প্রবলেম দেখা দিবে। প্রথমে বলবে আমার ডায়াবেটিকের ওষুধ নিতে হবে, সাথে আমার হার্টের অসুখ নিতে হবে, আমি তো এই ছাড়া চলতে পারবো না, ওই ছাড়া চলতে পারবো না। এই জিনিসগুলি বাইরের থেকে বোঝার উপায় না। হি ইজ অলরাইট, চলাফেরা করছে, নর্মাল মুভমেন্ট, একদমই ফিট, কিন্তু তার ভিতরে কতগুলি লিমিটেশনস গ্রো করে গেছে। 70-এর পরে মানুষ একটু স্লো হয়ে যাচ্ছে আমাদের দেশে, যদিও 70-এর পরও এখন কিন্তু খুব অ্যাক্টিভ হ্যাবিটসের লোকজন অনেক পাচ্ছেন, ইনক্লুডিং আমাদের যে 2 নেত্রী, তারাও এখন 70 পার হয়ে একা পড়ছে, তারা সবাই অ্যাক্টিভ, ভয়ানক অ্যাক্টিভ। কিন্তু সাধারণভাবে এই কয়েকজনকে বাদ দিলে একটু স্লো হয়ে যায়। যেমন আমি দেখেছি আমার বন্ধু বান্ধব যারা 70-এর উপরে চলে গেছে, ক্লোজ যাদেরকে আমি কাছে, তারা 9টা 5টা অফিস করতে পারে না, 10টা 6টা, অর্থাৎ ফুল টাইম অফিস কিন্তু করতে পারে না। তারা ওই বলে যে হ্যাঁ আমাকে সবাই চাকরি চায়, এটা চায়, কিন্তু তারা বলে যে আমাকে, অর্থাৎ ব্যাংকের চেয়ারম্যান জাতীয় কোনো পোস্ট দিলে মাঝে মাঝে যাবে, ঘন্টা 2-3 থাকবে, ভালো অ্যারেঞ্জমেন্ট থাকবে, গাড়ি ঘোড়া থাকবে। কিন্তু আমি যখন অনেক সময় তাদেরকে বলি যে আমি একটা সুযোগ দিতে পারি তোমাদেরকে, আমার কাছে আছে, কিন্তু কন্ডিশন 10টা 6টা অফিস করতে হবে এবং অফিসেই লাঞ্চ করতে হবে, তারা পিছিয়ে আসে। তার মানে তার লিমিটেশনস এসে গেছে অনেক। 80-র পরে সে ভয়ানকভাবে স্লো হয়ে যায় এবং এই সময়ে সত্যি বলতে কি উনি পরিবারের বা নেইবারহুডের মুরব্বী হিসাবে থাকেন, সরাসরি অ্যাক্টিভ লাইফে খুব কম থাকেন, 2-1 জন ছাড়া। যারা থাকেন তাদেরকেও লোকজন মনে করেন পরিবার, ওনারা এখন আমাদেরকে উপদেশ ইত্যাদি দিবেন, কিন্তু ওনারা মোটামুটি যাওয়ার সময় হয়ে এসছে। ওই সর্দার ফজলুল করিম সাহেবকে নাকি একবার কে জিজ্ঞেস করছিল যে কেমন আছেন, তো উনি উত্তরে বলছেন, আসলে আপনি কি কেমন আছেন জিজ্ঞেস করছেন না কেন আছেন এখনো সে কথা জিজ্ঞেস করছেন। তো আমার একটা কবিতা আছে, আমার কবিতার বলতে, যে একটা লোক মারা গিয়েছিল, তার বয়স 86 বছর, এবং যখন উনি মারা গেলেন তখন আশেপাশের লোক তারা কেউ আর কান্নাকাটিও বেশি করলো না, তাকে তার সৎকারের জন্য, তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যই তারা ব্যর্থ হয়ে গেল। অর্থাৎ 80 থেকে 90 যারা থাকেন তারা মোটামুটি ভাবে ঠিক পুরাপুরি অ্যাক্টিভ, বিগোরাসলি অ্যাক্টিভ সামাজিক জীবনও যাপন করেন না। 90-এর পরে যারা, এরা এক্সেপশন, তারা থাকেন, কয়েকজন থাকেন, তারা কেউ কেউ আবার অ্যাক্টিভও থাকেন। 100-র পরেও আমরা কয়েকজনকে অ্যাক্টিভ দেখেছি। নাসিরউদ্দিন সাহেব সওগাতের, তিনি কিন্তু 102-3-এও অ্যাক্টিভ ছিলেন। লালন তো 116 পর্যন্ত ছিলেন। সৈয়দ শামসুল হকও আশা করছিলেন যে 100-র পরেও থাকবেন। তবে এটাও ইন্টারেস্টিং যে পৃথিবীর নাম করা বহু লোক, আমার কাছে পুরো লিস্ট আছে, আপনি শুনতে চাইলে পরে শোনাবো, এখন দরকার নাই, তারা কিন্তু অনেকেই 80, 85, 79 এরকম বছর বেঁচেছে। এখন যারা আমি দেখছি নাম করা লোকজন মারা যাচ্ছে অনেক, তাদের বয়স অনেকেরই 75-এর উপরে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, ইন্টারেস্টিং আলোচনা। আমি এখন ডক্টর এ.এস.এম আতিকুর রহমান আপনার কাছে আসবো। আপনি দীর্ঘদিন এই বার্ধক্যজনিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন, তো আপনি আপনার গবেষণালব্ধ জ্ঞান থেকে আমাদের যদি কিছু বলেন। আসলে বার্ধক্য এমন একটা বিষয় যা সম্পর্কে আমাদের ধারণা এবং আমাদের যে অভিব্যক্তি, এটা অত্যন্ত ঘোলাটে। কারণ বার্ধক্য কিন্তু আমার কথা, একটি মাত্র অবস্থা যার হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় কোনো মানুষের নাই, যদি তিনি বেঁচে থাকেন।
আর আমরা অনেক সময় মনে করি যে, যেটা ডক্টর সাদাত হোসেন বললেন, শিশু কিন্তু সব একরকম না। 1 বছর বয়সী শিশু, 1 থেকে 5 বছর বয়সী শিশু, আবার 13-14 বছর বয়সী শিশু যেমন এক না, তেমনি ভাবে বাংলাদেশে যেটা ভাগ করা হয় মোটামুটি যে 60 থেকে 70 বছর তারা হলো তরুণ প্রবীণ, যারা 70 থেকে 80 তারা হলেন মধ্যম প্রবীণ, আর যারা 80-র উপরে তারা অতি প্রবীণ। আর প্রবীণদের যে সমস্যা, এই সমস্যা প্রধানত স্বাস্থ্যগত। আর তারপরে যে সমস্যাটা আমরা তৈরি করি সেটা হলো তার কর্মসংস্থানগত, এবং কর্মসংস্থান যখন তার চলে যায় স্বাভাবিকভাবে তার আয়ও বন্ধ হয়ে যায়। তো ভগ্ন স্বাস্থ্য এবং আয়হীন মানুষের দাম পরিবারেও নেই, সমাজেও নেই, কোথাও নেই। দেখা যায় যে এই সমস্যা যে শুধুমাত্র আমাদের ধনিক শ্রেণী বা শিক্ষিত শ্রেণী তার মধ্যে, কিন্তু যারা নিরক্ষর বা দরিদ্র গ্রামীণ তাদের বার্ধক্যটাও কিন্তু আরো অন্যদিকে করুন। এ কারণে যে এখন ধরেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে বাংলাদেশের 60 বছর বয়সী যারা হবেন তারা সিনিয়র সিটিজেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় প্রবীণ নীতিমালা হয়েছে 2013 সালে, সেখানেও কিন্তু বলা হয়েছে যাদের বয়স 60 তাদেরকে ধরা হবে যে তারা প্রবীণ। এক্ষেত্রে ডক্টর সাদাত হোসেন যেটা বললেন কথা ঠিক, যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন এখন 59 বা 60 বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রিটায়ারমেন্টে যাচ্ছেন, অর্থাৎ প্রবীণ হিসেবে। আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা 65 আছে, আর কোনো জায়গায় 67 আছে। কিন্তু এত পার্থক্য থাকার পরও একটা জিনিস দেখা যায় যে প্রবীণদের সংখ্যা স্বাস্থ্য প্রযুক্তিগত উন্নয়নের কারণে এটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিন্তু হু হু করে বাড়ছে। যেমন স্ট্যাটিস্টিক্স একটা দেখা যায় যে এখন বাংলাদেশে 1,30,00,000 লোক আছেন যাদের বয়স 60-এর উপরে, অর্থাৎ তারা প্রবীণ। 2025 সালে এদের সংখ্যা হবে প্রায় 1,80,00,000। 2050 সালে আমাদের প্রবীণদের সংখ্যা হবে প্রায় 4.5 কোটি, এবং 2061 সালে এদের সংখ্যা হয়ে যাবে 5.5 কোটি। এর মধ্যে একটা ভয়াবহ বিষয় হলো যারা অতি প্রবীণ এদের সংখ্যা অন্যান্য প্রবীণ থেকে বাড়বে, এবং 2050 সালের দিকে দেখা যাবে যে আমাদের দেশে শিশু জনসংখ্যার থেকে প্রবীণ জনসংখ্যা বেড়ে যাবে। এর একটা কারণ যেটা আলোচনা হলো যে আমাদের একটা ডেমোগ্রাফিক শিফটিং চলে আসছে। আগে অনেক ছেলে মেয়ে হতো, আমরা মনে করতাম যে পিতামাতাকে ছেলে মেয়ে দেখবে, সংসারের লোকজন দেখবে। সেই সময়কার পিতামাতা কিন্তু অল্প বয়সে মারা যেতেন, কিন্তু এখন প্রযুক্তিগত কারণে পিতামাতা কিন্তু বেশি দিন বাঁচছেন, আর বেশি দিন যখন বাঁচবেন তখন তাকে সেবা দেয়া সাধারণ মানুষের পক্ষে কিন্তু বিপজ্জনক, কারণ তার দরকার হলো প্রফেশনাল কেয়ার। যেমন ধরেন আমার বাবা 97 বছর বয়সে উনি আছেন, ওনাকে কিন্তু 24 ঘন্টা কেয়ার দিচ্ছেন যারা, তারা জেরিয়াট্রিক নার্স, জেরিয়াট্রিক থেরাপিস্ট। এর যদি না হয়, ওই ছেলে মেয়েদের আবেগ বা অনুভূতির কথা আমরা না বুঝেই বলি, তাতে আরো ক্ষতি হবে। কারণ প্রবীণের স্বাস্থ্য এত কমপ্লিকেটেড যে একটা বয়সে যখন তিনি বিছনায় পড়ে যান তখন তাকে সম্পূর্ণ স্বাস্থ্যকর্মীর হাতে সেবা নিতে হবে। না হলে যে কোনো সময় আপনারা জানেন যে বিছনায় যখন পড়ে যান তার বেড শোর হয়ে যায়, এবং তাকে ঠিকমতো খাওয়াতে হবে, তার ব্লাড, তার ইউরিন, তার স্টুল থেকে সমস্ত কিছু পরীক্ষা করতে হবে। এগুলো কিন্তু আসলে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তা আমাদের ভুল ধারণা হলো যে বার্ধক্য হলে সম্ভবত এটা এমনি এমনি বোধহয় ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি দেখেন যে আমরা যে চোখ বন্ধ করে চিন্তা করি যে আমার বয়স যখন 70 বা 75 বছর হবে তখন আমি কার সাথে, কোথায়, কিভাবে বসবাস করব। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ যেখানে কোনো মানুষই কিন্তু বার্ধক্য মোকাবেলায় প্রস্তুত না। আমাদের শিক্ষা ব্যবস্থার কোথাও কিন্তু দেখবেন যে বার্ধক্য বিষয়ে প্রস্তুতি নেওয়ার কোনো কথা নেই। শুধুমাত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় উপাচার্যের নেতৃত্বে জেরন্টোলজি এন্ড জেরিয়াট্রিক ওয়েলফেয়ার একটা মাস্টার্স প্রোগ্রাম চালু হয়েছে 2-3 বছর যাবত। এখানে মেডিকেল ডক্টরস, নার্সেস, থেরাপিস্ট, সমাজবিজ্ঞানীরা পড়ছেন। আমার মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থার একদম প্রথম পর্যায় থেকে একজন মানুষকে ধারণা দিতে হবে, যেটা ওই যে আমাদের কুদ্দুস বয়াতে গান, যে এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এটা যদি আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থায় থাকে তাহলে মানুষ সচেতন হবে, এগিয়ে যাবে। আমাদের মেডিকেল সায়েন্সের দেখবেন যে জেরিয়াট্রিক মেডিসিন বলে একটা কথা আছে। বাংলাদেশে আশ্চর্য হওয়ার মতো যে জেরিয়াট্রিক মেডিসিনে বিশেষজ্ঞ নাই কিন্তু, অথচ দেখেন 1,30,00,000 প্রবীণ, এবং সত্যকার অর্থে 1,30,00,000 প্রবীণ যেমন ভোটার তেমনি তারা কিন্তু অসুস্থ, অর্থাৎ কোনো না কোনো ভাবে তারা এই স্বাস্থ্য
চ্যালেঞ্জের মধ্যে আছে। কিন্তু আমার মনে হয় যে মেডিকেল সায়েন্সে যদি এই বিষয়গুলো ইনক্লুড করা হতো, তাহলে আমাদের ডাক্তার যারা, তারাও কিন্তু সেবা দিতে পারতেন। জেরিয়াট্রিক নার্স, আমাদের দেশে যে পরিমাণে নার্সিং পেশায় জড়িত আছে, বিশ্বাস করুন সারা পৃথিবীতে মানুষের কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু সেবা দেওয়ার মতো জেরিয়াট্রিক নার্স নাই। আমার মনে হয় যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ এই ধরনের যুবক এবং যুব নারীকে এই জেরিয়াট্রিক নার্সিং, জেরিয়াট্রিক থেরাপি, এগুলোকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, সারা পৃথিবী কিন্তু তাকিয়ে থাকবে তাদের জন্য। সেই জন্য বলছি যে বার্ধক্য যেমন একটা চ্যালেঞ্জ, মুশকিল হলো আমরা সেই ব্যাপারে জানতে চাই না। আপনি খেয়াল করেন যে আমরা কিন্তু কেউই কিন্তু দেখাতে চাই না যে আমি প্রবীণ। আমি সবচেয়ে কষ্ট পাই কেউ যদি আমাকে বলে আমি প্রবীণ। আমি নানা রকম পোশাক আশাক, বিভিন্ন রকম রং চং দিয়ে এটাই দেখাতে চাই যে আমার বয়স হয়নি, আমি প্রবীণ না। কিন্তু বয়স কাউকে ক্ষমা করে না। এখন আমরা যদি প্রস্তুতি নেই, নিশ্চয়ই আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। কারণ আজকে যে আন্তর্জাতিক প্রবীণ দিবস, জাতিসংঘ 26তম প্রবীণ দিবস, এই দিবসে একটা স্লোগান খুব চমৎকার, যে টেক স্ট্যান্ড এগেইনস্ট এজিজম, অর্থাৎ বয়স বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বয়স বৈষম্য আপনি কেন করবেন? যদি আমি বলি আমাদের ডক্টর সাদাত হোসেন বাংলাদেশের অত্যন্ত আলোকিত একজন মানুষ, এবং আপনার মতো একজন চলচ্চিত্র নির্মাতা, আপনার অসম্ভব আলোকিত, কিন্তু দেখা যাচ্ছে ডক্টর সাদাত হোসেনকে শুধুমাত্র বয়সের কারণে বলা হয়েছে যে আপনি আর কাজ করবেন না। এটা কিন্তু মানবাধিকার কি একটু লঙ্ঘন না? কারণ যখনই তিনি অবসরে যাচ্ছেন, তখন কিন্তু তার, যেটা ডক্টর সাদাত বলছেন যে 60 থেকে 70 বছর যারা কোনো না কোনো ভাবে তারা কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করে আমাকে আপনি 65 বছর দিচ্ছেন, আর একজনকে বলছেন 59 বছরে চলে যাওয়ার জন্য। এটাও কিন্তু ন্যায় বিচারের ক্ষেত্রে একটা কথা। এবং বাংলাদেশে এখন 59 বছরের যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন, তারা কিন্তু 8-10 বছর প্রায় সুঠাম দেহেই থাকেন তাদের রিসোর্স নিয়ে। এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারতাম পরবর্তীকালে পুনর্নিয়োগের মধ্য দিয়ে, তাহলে সমাজ উন্নয়নই হোক, রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে, তাহলে তারাও যেরকম কন্ট্রিবিউট করতে পারতেন, তারাও যেমন ভালো থাকতেন, এবং আমরা সকলেই কিন্তু ভালো থাকতাম। কিন্তু এই বিষয়গুলো আস্তে আস্তে মানুষের মধ্যে আসবে। আমি অন্য একটা কথা বলি, সেটা হলো যে বার্ধক্য বিষয়ে আপনি দেখবেন যে ব্যক্তি, পরিবার একটু ভুল ধারণার মধ্যে থাকে। শুধুমাত্র আমরা দেখি আমাদের রাজনীতি এবং আমাদের বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, ইনার একটা ব্যক্তিগত উদ্যোগের কারণে প্রবীণদের জন্য কিছু একটা আসছে। 1925 সালে ব্রিটিশ সরকার চালু করেন আমাদের এই দেশে অবসরকালীন পেনশন ভাতা। এরপর 70-72 বছরে সত্যিকার অর্থে প্রবীণদের কল্যাণে তেমন কোনো কর্মসূচি কেউ হাতে নেননি। এই মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে 90-এর আমাদের গণতান্ত্রিক পুনরায় পথ চলার ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে কিন্তু প্রবীণ কল্যাণ একটা প্রতিশ্রুতি ছিল এবং আছে। তারই ক্রমধারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 97-98 সালে চালু করেন মাত্র 12.5 কোটি টাকা দিয়ে 3 লক্ষ প্রবীণের জন্য মাসে 100 টাকা করে বয়স্ক ভাতা কর্মসূচি। আমরা অত্যন্ত শ্রদ্ধাবনতে ভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে জানাই যে এই কর্মসূচিটা কিন্তু বন্ধ হয়নি। এবারে এই কর্মসূচি 31,50,000 প্রবীণের জন্য মাসিক 500 টাকা করে রেভিনিউ বাজেট এবং নারী পুরুষ সমান করে এটা পাচ্ছে, এবং এর জন্য প্রায় 1890 কোটি টাকার বরাদ্দ আছে। আমরা মনে করি যে এটা অসম্ভব যুগান্তকারী একটা পদক্ষেপ। আবার 2013 সালে দীর্ঘদিন যাবত আমরা চাচ্ছিলাম একটা নীতিমালা হোক, জাতীয় প্রবীণ নীতিমালা প্রণয়ন হয়েছে, পিতামাতার ভরণ পোষণ আইন এটা প্রণয়ন হয়েছে, এবং অচিরেই জাতীয় প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন আইন করে একটা ফাউন্ডেশন করা হচ্ছে। অর্থাৎ সরকার এবং রাজনীতি দেখা যাচ্ছে ইতিবাচক, কিন্তু কই আমাদের সাধারণ মানুষ তো এগিয়ে আসে না। কারণ বার্ধক্য আমার, সরকার কিন্তু আমার বার্ধক্য ঠিক করতে পারবে না। সেই জন্য আমরা বলি যে আমাদের প্রয়োজন যে গণমাধ্যমে, শিক্ষা ব্যবস্থায়, স্থানীয় সরকার ব্যবস্থায় বা ধর্মীয় যে সমস্ত কথাবার্তাগুলো হয় তার মধ্য দিয়ে যদি বার্ধক্য বিষয়ে একটু সবাইকে সচেতন করা যায়, একটু ঝাঁকি দেওয়া যায়, যার যার বার্ধক্য সামলানোর দায়িত্ব তার তার, এটা যদি বলা হয়, তাহলে আমরা সুন্দরভাবে বার্ধক্য অন্তত সহনীয় পর্যায়ে রাখতে পারবো। ধন্যবাদ। ডক্টর সৈয়দ এম মুর্শেদ, আপনি কি বলবেন? আমি স্যারের সাথে একমত। প্রথম হচ্ছে যে প্রবীণদের নিয়ে কাজ করার যে আগ্রহ, সেটি আমি স্যার থেকে পেয়েছি, এবং রিভাইভাল ফাউন্ডেশনের যে কাজ, আমরা যখন স্যারদের সাথে কাজ করি প্রবীণ সংঘের সাথে, সেটাও স্যারের অনুপ্রেরণায়। সুতরাং আমি স্যারের কাছে কৃতজ্ঞ, এবং আমার অনুপ্রেরণার উৎস কিন্তু আতিক স্যার প্রবীণদের নিয়ে কাজ করার। জাতিসংঘের একটা মানদণ্ড আছে যে একটা দেশের কত শতাংশ লোক প্রবীণ থাকবে, সেই হিসাবটি হচ্ছে 6%, এবং বাংলাদেশে বর্তমানে হচ্ছে 8% লোক প্রবীণ। অলরেডি আমরা জাতিসংঘের মানদণ্ডের চেয়ে বেশি প্রবীণ আমাদের আছেন। এবং বাংলাদেশ
আমাদের যে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমাদের গড় আয়ুর ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলাদের গড় আয়ু 2 বছর বেশি। অর্থাৎ আমাদের দেশে এখন প্রবীণ নারীর সংখ্যা বেশি হচ্ছে। এবং প্রবীণরা কেমন আছেন যদি আমরা এই বিষয়টি বলতে চাই, তাহলে বলবো আমাদের কিছু প্রবীণ বেশ ভালো আছেন, যারা প্রান্তিক প্রবীণ তারা খুব একটা ভালো নেই। যেমন আমি অতি সম্প্রতি সিলেট এবং মৌলভীবাজারে চা শ্রমিকদের নিয়ে কাজ করেছি। সেখানে আমার একটি গবেষণার যে প্রাপ্ত ফলাফল, সেখানে আমি দেখলাম যে 34,000 নারী শ্রমিক আছেন বাংলাদেশে, যারা নিয়মিত শ্রমিক, রেগুলার ওয়ার্কার না। তারা 3 টাকা কেজি করে চা পাতা ছিঁড়েন এবং 23 কেজি পর্যন্ত গড়ে চা পাতা করেন। এবং 60 ওনাদের কোনো, যারা রেগুলার ওয়ার্কার তারা 60 বছর বয়সের পরে তারা রিটায়ারমেন্টে যান এবং রিটায়ারমেন্ট ফ্যাসিলিটিস পান আমৃত্যু। কিন্তু যে 34,000 শ্রমিক আপনার যারা সেখানে ইরেগুলার, তাদের কিন্তু কোনো সোশ্যাল প্রোটেকশন নাই, বিশেষত যারা প্রবীণ। আমার কাছে একটি বিষয় খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমি 2 জন প্রবীণ নারী খুঁজে পেয়েছি চা বাগানে। ওনাদের বয়স 60 বছর হওয়ার পর ওনাদেরকে চাকরি থেকে ওনারা অবসরে গেছেন এবং ওনারা সপ্তাহে 65 টাকা পেনশন পেয়ে থাকেন, এটা ওনারা আমৃত্যু পাবেন। কিন্তু 2 জন নারী চা বাগান কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যে যদিও আমার বয়স 60 পেরিয়েছে, আমি অ্যাক্টিভ, আমি কাজ করতে পারি এবং আমি আশা করি যদি আপনারা যদি আমাকে কাজের সুযোগ দেন আমি আগের মতোই চা পাতা ছিটতে পারবো। এবং 2 জন নারীকে মালিক কর্তৃপক্ষ অ্যালাউ করেছেন যে আপনারা পেনশনও পাবেন আবার কাজও করতে পারবেন। আচ্ছা, তো আমাদেরকে এখন বার্ধক্য নিয়ে গ্লোবালি এখন নিউ ডাইমেনশন, আমি একটি গবেষণা তথ্য দিচ্ছি, একটা ইন্টারন্যাশনাল ইউকে বেস্ট একটি প্রতিষ্ঠান, তারা রিসার্চ করেছেন যে প্রবীণদের অ্যাটিটিউড কি। তাদের যে ফাইন্ডিং সেটি হচ্ছে গ্লোবালি প্রবীণরা 2 রকম। একজন প্রবীণ মনে করেন যে, এক গ্রুপ মনে করেন যে আমার বয়স হয়ে গেছে, আমার আর কিছু করার নাই, মানে হি ইজ ফ্রাস্ট্রেটেড, আমি এখন বোঝা, সিদ্ধান্ত গ্রহণে আমার কোনো মতামত নাই। আরেক ধরনের প্রবীণ আছেন, তারা আগে থেকে প্ল্যান করেন যে আমি আমার ফর্মাল সেক্টরে চাকরি শেষে তারপর আমি কোথায় যাব, এবং উনি ওনার অবসর পরিকল্পনা করে থাকেন উনি বার্ধক্যে আসার আগেই, এবং তারা জীবনটাকে ইতিবাচক হিসেবে দেখেন। কিন্তু এই গবেষণার একটি বড় ফাইন্ডিংস হচ্ছে যে লোকরা, যে প্রবীণরা ইতিবাচকভাবে দেখেন তারা 7.6 বছর বেশি বাঁচেন ওই সকল প্রবীণদের তুলনায় যারা নিজেদেরকে খুব ফ্রাস্ট্রেটিং অবস্থায় নিয়ে গেছেন আর কি। এটি একটি। আরেকটি হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরাও এখন দেখছি যে আমাদের দেশে প্রবীণদের মধ্যে একটি ইতিবাচক চেতনা আসছে। ওনারা কিন্তু এখন ঠিক বয়সের কে বিবেচনা না করে ওনারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এবং আমি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য আমার মনে খুব এনকারেজিং। তিনি বলেছেন মানুষের জীবনে আবার রিটায়ারমেন্ট হয় নাকি, মানুষ সারা জীবনই কাজ করবে। হ্যাঁ, তো এইভাবে আমি এখন যেটি দেখি যে, এবং জাতিসংঘের এবারের যে প্রতিপাদ্য টেক এ স্ট্যান্ড এগেইনস্ট এজিজম, অর্থাৎ বয়সের কারণে বৈষম্য করা যাবে না। এবং আমরা যে এখন যেটি বলি ডেভেলপমেন্টে যে সোশ্যাল ইনক্লুশন, কিন্তু আমাদের মধ্যে যে প্রবণতা আছে বয়সের কারণে এক্সক্লুশন করার, সেটার পরিবর্তে এখন আমাদেরকে ইনক্লুশনের দিকে যেতে হবে। এটি আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানিংও চিন্তা করতে হবে। এবং স্যার যেটি বলছিলেন যে প্রবীণদের এঙ্গেজমেন্টটা, আমি একটি উদাহরণ দিই আপনাকে। আমরা প্রায় পত্রিকায় দেখি যে গ্রামের বিভিন্ন কলেজে শিক্ষক নাই, ছাত্রীরা আন্দোলন করতেছে, শিক্ষক নাই, কিন্তু ওই এলাকায় প্রচুর শিক্ষিত লোক আছেন, ইভেন কলেজের রিটায়ার্ড প্রফেসরও আছেন। আমরা যদি সেরকম লোকালি রিসোর্স পুল তৈরি করে তাদেরকে যদি কাজে লাগাই, অনেক ইংরেজি শিক্ষক আছেন, ফিজিক্সের শিক্ষক আছেন, এটি করা যেতে পারে। তাদেরকে যদি একটা ভাতা দিয়ে সেখানে এঙ্গেজ করা যায়, ওনারা যদি খুব সম্মানিত বোধ করবে নিজেদেরকে, তেমনি ভাবে রাষ্ট্র উপকার হবে। এখন আমাদের প্ল্যানিং এ চিন্তা করতে হবে যে আমরা আমাদের এই প্রবীণ জনগোষ্ঠীকে আমরা কিভাবে এঙ্গেজ করব। এবং আমার মনে হয় এই চিন্তাটা যদি আমরা করতে পারি তাহলে এটি খুব ইতিবাচক ভাবে দেখা দিবে আমাদের কাছে। অবশ্যই প্রবীণদের অভিজ্ঞতা, প্রবীণদের জ্ঞান, সেটা তো আমাদের কাজে লাগাতেই হবে। আমি আবারও আসবো ডক্টর সাদাত হোসেন আপনার কাছে, আপনি আরো কিছু বলতে চেয়েছিলেন তখন। আমি আজকে আতিকুর রহমান সাহেবের একটা লেখা আছে, অনেক পেপারেই আছে, তো আমি সেটা পড়ছিলাম। আর আমি প্রবীণদের উপর লিখেছি, আপনার ইংরেজি বাংলা দুইটাতেই করেছি, একই ইয়ের অনুবাদ করা, মূলত বাংলায় করেছি। তো সেটা পাবলিশড হয়েছে আপনার কালের কণ্ঠে 2 অগাস্ট 2014। কিন্তু আমি আজকে ওনার লেখা পড়তে গিয়ে দেখলাম যে আমরা সমস্যাগুলো কিন্তু
যেগুলো যেভাবে চিহ্নিত করেছি মোটামুটি কমন, এবং দেখা যাচ্ছে এখন এগুলি আমরা কিভাবে রিজলভ করব। বিভিন্নভাবে হয়তো তাদের কে ডিমান্ড ইত্যাদি আমরা এক একজন এক একভাবে উপস্থাপন করেছেন, কিন্তু আমার দৃষ্টিতে মোট 5টা ডিমান্ড আমরা যখন প্রায় সবার জন্যই, প্রবীণদের জন্য আমি স্পেসিফিক করেছি। প্রথমটা হচ্ছে স্বাস্থ্যসেবা সহ শারীরিক আরাম আয়েশের ব্যবস্থা, ফিজিক্যাল, আমি ইংরেজিটাতে বাংলা করেছি এটা, ফিজিক্যাল কমফর্ট ইনক্লুডিং হেলথ কেয়ার। এটা কিন্তু আপনার প্রথম দরকার, যে স্বাস্থ্যটা যাতে ভালো থাকে। ফিজিক্যাল কমফর্টটা আমি বলেছি এই কারণে, আপনি যেমন রোদের মধ্যে বেশি হাঁটতে পারেন না, আপনি হয়তো আগের মতো বাসের জন্য দাঁড়াই থাকতে পারেন না, সুতরাং আপনার ট্রান্সপোর্ট সাপোর্টটা, আমি আমাদের বয়সে আমাদের ইনকাম লেভেলে যারা তাদের দেখছি যে একটু ট্রান্সপোর্ট সাপোর্টটা বেশি লাগে, অর্থাৎ আপনার ফিজিক্যাল নিড অ্যান্ড কমফর্টটা কেয়ারফুল হতে হবে। দুইয়েরটা খুবই কমন, খাদ্য খাওয়াটা ভালো হতে হবে। প্রবীণরা যে তাদের তো আসলে আনন্দের কমে আসে, এবং আমি খুব কেয়ারফুলি অবজার্ভ করছি, কথা বলছি যে খাওয়াটাকে তারা খুব গুরুত্ব দেয়। তৃতীয় হচ্ছে আপনার ইন্দ্রিয় গ্রাহ্য সুখানুভূতি। যেহেতু 60 আমি সিনিয়র সিটিজেন ধরছি, এটার ইংরেজিটা হচ্ছে সেন্সুয়াল প্লেজার। কিছু সেন্সুয়াল প্লেজার কিন্তু তখনও দরকার হয়, সেটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। 4 নম্বর হচ্ছে বিনোদন, রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস বিভিন্নভাবে থাকতে হবে। আর 5 হচ্ছে আমি যেটাকে বলেছি আবেগপ্রসূত আনন্দ স্পন্দন, অর্থাৎ থ্রিল অ্যান্ড ইউফোরিয়া অ্যান্ড ইমোশনাল কিকস। ইমোশনাল কিকস হচ্ছে আপনি যেমন কোনো ঘটনা ঘটলে আপনি আনন্দ পান, আপনার নাতি হয়তো একটা ভালো রেজাল্ট করলো, আনন্দ পান, আপনার ছেলে মেয়ে একটা ভালো চাকরি পেয়েছে বা প্রমোশন পেল, আপনি আনন্দ পান, একটা টাকার এডিশনাল সোর্স ফ্যামিলিতে চলে আসলো, বা আপনার নিজের জন্যই চলে আসলো, হয়তো দেখা গেল যে আপনার পেনশনের হঠাৎ করে অনেক বাড়িয়ে দিচ্ছি। এই যে এই 5টা বিষয় যদি আপনি কেয়ার নিতে পারেন, ওই হেলথ কেয়ারটা কিন্তু প্রথমটার মধ্যে মানে বলা আছে, তাহলে একজন যে আপনার বয়স্ক লোক মোটামুটি আনন্দের মধ্যে থাকতে পারেন। এবং এখানে আতিক সাহেব তার লেখাতে একটা শব্দ ইউজ করেছেন, আমিও মাঝে মাঝে করি, যে হঠাৎ করে ইনকামটা উবে যায়। এই উবে শব্দটা কিন্তু ইভাপোরেট, যেটা ইংরেজিতে, বাংলাতে উবে খুবই খুবই মানে ইনভলভ শব্দ। যেটা আমি খেয়াল করে দেখেছি আমাদের লেভেলে এসে, আমাদের কিন্তু আল্লাহ রাখলে সেভিংস এবং ইনকাম, যেহেতু আমরা ওই রিটায়ারমেন্টের পরও কিছু কাজ করেছি এবং সেটা চাকরিকালীন সময়ের তুলনায় 10 গুণ বেশি পেয়েছি। কারণ আমি ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে, এটা অনেকে আশ্চর্য হবেন, আমার মাসিক ইনকাম যেটা পাইতাম সেটা হলো 4,498 টাকা। আমরা অনেক, কারণ ওই যে পেনশন যেটা পাইতাম এটা কেটে দিত, এটাকে কেটে দিত বলতে আপনি পেনশনের অংশ বাদ যাবে, তাতে 4,498 টাকা। আমাদের মোফাজ্জল করিম সাহেব, উনি হাই কমিশনার ছিলেন লন্ডন, উনি 30 পাউন্ড বেতন পাইতেন, আর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বোধহয় 600 পাউন্ড না কত পাইতেন। তো এগুলি কিন্তু আমি পরে পার্টিকুলারলি যখন পিএসসি চেয়ারম্যান ছিলাম, তখন তত্ত্বাবধায়ক সরকারের লোকজনের সাথে তদবির তালাফি আন্দোলন করে করে মানে কি বলা যায়, মানে ভদ্রচিত করে এটাকে এখন আমরা ঠিক করেছি যে আপনার পেনশন কাটা যাবে না। এখন হয় কি, এখন আমাদের জীবনে যেটা দেখি, হ্যাঁ আমার যে সেভিং বা যেহেতু আমার ছেলেমেয়েরা এস্টাবলিশড হয়ে গেছে, আমার ফাইন্যান্সিয়াল স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু কোথায় আপনার মানে খটকা লাগে, এটা আতিক সাহেবের লেখার থেকে আমার আরো মনে হয়েছে। সেই শব্দটা আমি বের করেছি, একটা নতুন শব্দ, কারেন্ট এডিশনাল ইনকাম। মানে আপনি চান যে প্রত্যেক মাসে আপনার কিছু একটা ক্যাশ ইনকাম বা কারেন্ট ইনকাম আসুক। এটা 30,000ও হতে পারে, 20,000ও হতে পারে, 40,000 হলে ভালোই থাকেন। আমি যেটা দেখেছি 40, কারণ অন্যান্যর সাথে যোগ হয়ে ইট গিভস ইউ এ ফিলিং অফ সেলফ ফুলফিলমেন্ট, যে আমি একটা কাজ করছি কিন্তু এটা তো সবাই পায় না। না পাওয়ার ফলে তার মধ্যে ওই যে একটা ইনকাম লসের কিন্তু একটা বিরাট আছে, এবং ইনকাম লসের সাথে সাথে আপনার ডিপেন্ডেন্স যখন অন্যের উপর হয়ে যায়, তখন কিন্তু আপনার আরো সমস্যা হয়। আর ডিপেন্ডেন্স না হলেও একটা কথা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা আতিক সাহেব বলেছেন, আমি ওনার লেখা থেকেও এগুলি দেখেছি, আমার নিজের থেকেও, এই যে বয়স্ক এটা কিন্তু ইরিভার্সিবল। আপনি মনে করবেন না যে আমি আবার যৌবনের করে নওয়াজ সিরাজউদ্দৌলার নাটকের মতো ঠকঠক করে হেঁটে উপরে উঠবো। নো, ইট ইজ মোরাললেস, হয়তো আপনার ডেটোরিয়েশনটা অ্যারেস্টেড থাকবে,
কিন্তু আস্তে 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 আপনি আপনি ক্ষীণবল হবেন এবং এই ক্ষীণবলকে বেসিস করেই কিছুটা আর সম্পূর্ণ আরবিট্রারি উপরে এইজিজম আসছে। এইজিজম শুধু আতিক সাহেব উপরের দিকে আসে নাই, নিচের দিকেও। আপনি যদি ভোটার হইতে পারেন 21 বছর বয়সে, তাহলে আপনাকে পার্লামেন্টে কনটেস্ট করতে হলে 25 বছর লাগবে কেন? আপনার প্রেসিডেন্ট হইতে হলে কেন 35 বছর লাগবে? বা প্রাইম মিনিস্টার হইতে, এগুলি কিন্তু একটা আরবিট্রারি জিনিস কিন্তু এমনও চলে আসছে। 18 বছরের একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, সে ভোটার হতে পারবে না কেন? তা আমরা অনেক ক্ষেত্রে, বা হঠাৎ করে 55 বছর বয়সে একসময় রিটায়ারমেন্ট করাইছেন, এখন 57 পরে 59, ইউনিভার্সিটিতে 65, পাবলিক সার্ভিস কমিশনে আমি সরকার থেকে রিটায়ার্ড হয়ে গেলাম, তার মানে হলো অনুৎপাদনশীল হয়ে গেছি। পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে আমি সেখানে কাজ করলাম, ওইটা অনেক বেশি ডিমান্ডিং জব। সকাল 9:30টার মধ্যে আপনাকে যাইতে হয় পুরা চাবি নিয়ে, কারণ আপনার হাতে চাবি থাকে। তো এগুলি কিছুটা পৃথিবীব্যাপী, বাংলাদেশে শুধু না, কিছু আরবিট্রারিজম এসছে এবং বয়সের ইয়েতে আপনাকে অনেক সময় এক্সক্লুড করা হয়, আপনাকে ডিসক্রিমিনেট করা হয়। আমি একটা ব্যাপারে বাংলাদেশ সরকার যেটা ভালো করেছে, এই যে 2013 সনে যে আইনটা করেছে, যে ছেলে পেলের উপরে আপনার দায়িত্ব দিয়েছে, আপনার পরিবারের সদস্যদের দায়িত্ব, এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কিন্তু উল্টা হয়। এবং ইন্টারেস্টিংলি আরেকটা কথা বলি, শুধু বাংলাদেশে নয়, সুইডেন, হল্যান্ড, বিভিন্ন ডেভেলপড কান্ট্রিতে আমার কাছে এখানে রেকর্ড আছে, 54% আপনার বয়স্ক লোক ফিজিক্যালি অ্যাসল্টেড হয়। এটা সারা পৃথিবীব্যাপী। সাউথ আফ্রিকাতে হয়, আপনার কি বলেন, নাইজেরিয়াতে হয়, জাম্বিয়াতে হয়। এটা পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে যে ফিজিক্যালি, আমি শব্দটা ফিজিক্যালি তাদের উপর অত্যাচার করে। বাংলাদেশে একটা ছেলে টিভিতে এসে বললো যে আমি বাপকে ইয়ে করে অত্যাচার করি, এই কারণে তার অনেক টাকা আছে, জমি আছে, আমার নামে লিখে দেয় না কেন? নিচু পর্যায়ে যেটা হয় সেটা মোস্টলি সম্পদের জন্য, উচ্চ পর্যায়েও এই জিনিসটা আসে। অনেক ডেথগুলি আপনি খেয়াল করে দেখেন, পরে যখন চার্জশিট হয় সেখানে কিন্তু একটা কারণ থাকে যে জমি সম্পত্তির ভাগাভাগি। যারা বয়স্ক তাদের সাথে শিশুর একটা ডিফারেন্স হলো, তাদের কিন্তু অ্যাসেট আছে, তাদের ইনকাম না থাকলে অ্যাসেট আছে, এবং অ্যাসেট থেকে কিছু ইনকাম আছে। সেই অ্যাসেটটা তাদের পক্ষে রক্ষা করা খুব ডিফিকাল্ট হয়, বিকজ তাদের তারা ক্ষীণবল হয়ে যায়, শক্তি তাদের কমে যায়, এবং তারা কোনো না কোনোভাবে কারো উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো সেইটার থেকে আমাদের রক্ষা পেতে হবে। ধন্যবাদ। ডক্টর আতিক রহমান, আপনি আর কিছু যোগ করবেন কিনা? বিশেষ করে একটি বিষয়ে একটু যদি আলোকপাত করেন, বৃদ্ধাশ্রম, মানে আমাদের যারা বয়স্ক তাদের জন্য তো এক ধরনের আবাস, বাংলাদেশেও সেটা কিছুটা চালু আছে, সীমিত আকারে হলেও, এবং আপনি তার সাথে যুক্ত আছেন, সেই অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন। বৃদ্ধাশ্রম, আসলে আমাদের নচিকেতার একটা গান আছে, এই গানটা দিয়ে বৃদ্ধাশ্রম সম্পর্কে আমাদের এমন একটা ধারণা যে অনেকেই কিন্তু আবেগের বশবর্তী হয়ে বলেন বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম, কিন্তু বৃদ্ধাশ্রম এই বাংলাদেশে কিন্তু কোনোদিনও ছিল না, এখনো নাই। বরঞ্চ সাধারণত মুসলিম সমাজে তারা মনে করেন যে প্রবীণরা তাদের পরিবারেই সেবা যত্ন পাবেন। বাংলাদেশে বর্তমানে প্রায় 1,30,00,000 প্রবীণ, এবং আপনি জানেন যে বাংলাদেশের ভূমি সংকট তীব্র, এবং ভূমি সংকটের একটা শিকার হচ্ছেন প্রবীণরা। গ্রামগঞ্জে দরিদ্র পরিবারের প্রবীণরা ঘর থেকে বারান্দায়, বারান্দা থেকে গোয়াল ঘরে, রাস্তায় পড়ে যাচ্ছে। এই যারা সচ্ছল তাদেরও একটা অসুবিধা হলো, প্রচুর অর্থ আছে, সন্তান সন্ততি কাছে নেই বা দেশের বাইরে চলে গেছে। এই যে হতদরিদ্র প্রবীণ এবং অতি সচ্ছল প্রবীণ, তারা কার কাছে কিভাবে থাকবে? কারণ প্রবীণের অদ্ভুত ব্যাপার, 4-5টা ডিমান্ড আছে, এগুলো কিন্তু সবসময় তিনি পরিপূর্ণ করতে চান। প্রথম কথা হলো, তিনি চান 24 ঘন্টা তার খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা। তার থেকে উনি বেশি চান 24 ঘন্টা তার স্বাস্থ্য নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা। উনি চান সমবয়সীরা যেন তার আশেপাশে থাকে, কথা বলতে পারেন। সবচেয়ে বেশি চান যে স্বাধীনভাবে বসবাস করার জন্য, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমাকে আমার মতো থাকতে দাও, সেরকম। কিন্তু এটা কিন্তু আজকাল বাড়িতে সম্ভব না। আমরা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জানেন যে 56 বছর যাবৎ কাজ করছে সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে। সরকার 1 একর জায়গা দিয়েছে আগারগাঁয়ে, সেখানে একটা প্রবীণ হাসপাতাল আছে, 50 জনের থাকার ব্যবস্থা আছে। এই গবেষণা, এই সেবা দিতে যে সারা দেশব্যাপী আমাদের প্রায় 70টা ব্রাঞ্চ আছে। এই সেবা দিতে যে আমরা যেটা দেখেছি ইদানিংকালে, কিন্তু আসলে প্রবীণদের সঙ্গে তাদের পরবর্তী প্রজন্মর এবং পরিবার সদস্যদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এটা আগেও ছিল, এখন প্রকট হয়েছে। সেই জন্য আমাদের এমন একটা আবাসন তৈরি করতে হবে যেখানে প্রবীণরা সুন্দর মতো থাকতে পারেন। আমি বলতে চাচ্ছি, এতিমখানা এবং হোস্টেল কিন্তু এক কথা না।
তেমনিভাবে বৃদ্ধাশ্রম এবং প্রবীণ নিবাস এক ধরনের না। আমাদের আব্দুল জাহিদ মুকুল নামে এক ব্যক্তি আছেন, একজন মহান ব্যক্তিত্ব। তিনি গাজীপুরে দুস্থ প্রায় 200 প্রবীণার ব্যবস্থা করছেন দীর্ঘদিন যাবৎ, কারো কাছে হাত না পেতে। আমাদের এখন প্রয়োজন যে ওয়ারেন বাফেট বা বিল গেটসের মতো আমাদের এরকম বড় ধনী লোক দরকার, যারা উদাত্ত আহ্বান তাদেরকে জানাচ্ছি যে তারা এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলবেন। কারণ আমি সম্প্রতি ভারত থেকে দুটো কথা শিখে এসেছি। একটা হলো আমরা প্রায়ই বলি যে আমরা প্রবীণদেরকে শ্রদ্ধা করি। তো গবেষক ভারতীয়রা বলছেন এই শ্রদ্ধা হলো সুডো রেসপেক্ট, ভুয়া শ্রদ্ধা। আরেকটা বিষয় হলো আমাদের সকলেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এন্ড সেলফ ডিপেন্ডেন্ট, আত্মনির্ভর স্বনির্ভর জীবনযাপন আমরা অভ্যস্ত না। এবং দেখবেন আমরা দরিদ্র দেশে বসবাস করি, কিন্তু তারপরেও বাড়িতে কাজের লোক ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু শেষ বয়সে অদ্ভুত ব্যাপার আপনি দেখবেন যে ইয়াং নারীর কাছে কাজের মহিলা থাকে, কিন্তু সেই মহিলা যখন বয়স্ক হচ্ছে তার কাছে কাজের মেয়ে থাকতে চায় না। তো ফলে আমরা যাতে স্বনির্ভরভাবে আত্মনির্ভরভাবে বাঁচতে পারি তার একটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ আমার কাছে থাকবে কে? আমার কাছে থাকার মতো কোনো উপায় নাই। কারণ কালচার একটা বিরাট ব্যাপার। দেখেন, শত টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি আমি এক বাড়িতে, আমি আমার স্ত্রী শেষ বয়সে আমরা থাকি, আমাদের কাজের লোক নাই, আমি কোথায় স্বাস্থ্য সেবা পাবো? তো এই বিষয়গুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে সন্তানের সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশের পিতামাতার সম্পর্ক কিন্তু অনেকটা দূরত্ব থাকে। ভারতীয় গবেষকরা বলছেন যে ছোটবেলার থেকেই শিশুদের সাথে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন, তাহলে শেষ বয়সে সন্তানও কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে সেবা দেবে। সেই ব্যবস্থাটা করার জন্য। আর আমি এই প্রসঙ্গে একটা জিনিস তুলতে চাচ্ছি, সেটা হলো যে আপনি দেখবেন এখন পৃথিবীটা ফিঙ্গার টিপড, অর্থাৎ আঙ্গুলের উপরে সবকিছু হচ্ছে। আমি এই মগটাও ধরছি আঙ্গুল দিয়ে, কলমটা ধরছি আঙ্গুল দিয়ে, সমস্ত কিছু আঙ্গুল দিয়ে। আর প্রবীণরা সবচেয়ে দুর্বল হলো এই আঙ্গুলে। আমরা চাই যারা প্রযুক্তিবিদ তারা যেন প্রবীণ বান্ধব প্রযুক্তি এটার জন্য ব্যবস্থা করেন। মজার একটা ব্যাপার দেখেন যে বাংলাদেশের নারীদের জন্য, মুসলিম নারীদের জন্য দেনমোহরের ব্যবস্থা আছে, এবং উত্তরাধিকার সূত্রেও কিন্তু নারী তার পিতার কাছ থেকে সম্পত্তি পান। কিন্তু দুঃখজনক হলো দেনমোহরের টাকা স্বামীর কাছ থেকে পাওয়া আর ভাইদের উপস্থিতিতে বাবার সম্পত্তি পাওয়াটা নারীদের পক্ষে সম্ভব হয় না। আমার মনে এরকম একটা ব্যবস্থা থাকা উচিত যেখানে প্রবীণ নারী যেন এই সম্পত্তি, এই টাকাটা পান। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে এই উদ্যোগটা তিনি যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই আমাদের প্রবীণাদের বিরাট একটা উপকার হবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বগুড়া থেকে বলছি, সানমিদা। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি 180 হেল্পেজ ইন্টারন্যাশনালের সাথে কাজ করতাম, প্রবীণদের নিয়ে কাজ করেছি। এটা হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। তো বর্তমানে আমি অন্য চাকরি করছি, কিন্তু যেটা বিষয় পেপারে দেখতেছি ইদানিং যে প্রবীণ ব্যক্তিরা আত্মহত্যা করছেন, এবং এটা কারণ যখন ডিটেলস করা হয় যে দেখা যাচ্ছে যে কারণ হিসাবে তারা বলতেছে যে, বা তার পরিবার বলতেছে যে এই আত্মহত্যাটার কারণ হচ্ছে যে তারা আসলে এত বেশি অসুস্থ হয়ে থাকতেছে, এত বেশি মানে অসুস্থতার কারণে বেড রিলেটেড হয়ে যাচ্ছে, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে। কিন্তু আমি যেহেতু প্রবীণদের নিয়ে 5 বছর কাজ করেছি, সেই অভিজ্ঞতা আমার কাছে মনে হয়েছে যে পরিবার থেকে প্রবীণরা এত বেশি অবহেলিত হয়ে যায়, তারা এই দুঃখের কথা সন্তানদের তো বাবা মা কখনো বলতে পারে না সন্তানদের বিরুদ্ধে, তখন তারা কি করে, এই হয়তো আত্মহত্যার দিকটা তারা বেছে নেয় যে মানুষকে যেহেতু বলতে পারছে না। পাশাপাশি দেখা যাচ্ছে গভর্নমেন্ট কোন মানে খসড়া আইনে বলা হয়েছিল যে প্রবীণদের জন্য চিকিৎসা সুবিধা দিবে, ঔষধ দেওয়া হবে, প্রবীণদের জন্য আলাদা কাউন্টার থাকবে, কিন্তু বর্তমান পর্যন্ত এই 16 সাল নাগাদ এখনো কিন্তু এরকম কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। এমনকি 2013 সালে যে আইনটা মানে অনুমোদন হয়েছে যে একটা সন্তান যদি তার বাবা মাকে না দেখে তাহলে তার 1 লক্ষ টাকা জরিমানা এবং 3 মাসের তার কারাদণ্ড হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এমন কোনো নজির দেখিনি। অথচ আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে দেখলেই দেখি রিক্সা চালাচ্ছে প্রবীণ। জি, ধন্যবাদ। আপনার মন্তব্যগুলো আমরা শুনলাম। একটু কেউ কি কমেন্টস করবেন? আমি করব। উনি সর্বশেষ যে কথাটি বলেছেন যে তিনি শুনেন নাই যে ভরণ পোষণ আইনের প্রেক্ষিতে কোনো অ্যাকশন হয়েছে। আমি ওনার অবগতির জন্য বলছি, এই পর্যন্ত মানে এই আইনটা কার্যকর হয় 27 অক্টোবর 2013, এবং আজকে 2016 এই সময়ে মোট 8টি মামলা হয়েছে। বাবা মারা তাদের সন্তানদের বিপক্ষে এসে এই আইনের অধীনে মামলা করেছেন। তো এখানে আমি একটা বিষয় খুব পরিষ্কার করতে চাই, এখানে এই আইনে ভরণ পোষণের সাথে একটি কথা বলা আছে। আমরা মনে করি যেন যে বাবা মার
খরচের জন্য আমরা টাকা দিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ করলাম। কিন্তু এটি না, এই আইনের মূল স্পিরিট হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি, ভরণ পোষণ অর্থ খাওয়া দাওয়া, বস্ত্র, চিকিৎসা, বসবাসের সুবিধা এবং সঙ্গ প্রদান। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে আমার টাকা আছে এই জন্য বাবা মাকে আমি আলাদা অ্যাপার্টমেন্টে রাখলাম বা প্রবীণ নিবাসে পাঠিয়ে দিলাম, সেটি না। আইন বলছে যে সঙ্গ প্রদান করতে হবে, তাকে একসাথে থাকতে হবে। এবং উনি এবং শাস্তির বিধান যেটা বলা আছে সেটি হচ্ছে 1 লাখ টাকা জরিমানা অথবা 3 মাসের কারাদণ্ড। তবে এই আইনে যেরকম কঠোরতা আছে, একইভাবে আইনের কিছুটা ফ্লেক্সিবিলিটিও আছে। আইনের 6 আছে। জি না, ফাঁকফোকর না স্যার, এখানে বলা আছে যে এটি আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য। মামলা হওয়ার পরও যদি ছেলেমেয়েরা মনে করে যে না আমরা ভুল করেছি, বাবা মাকে আমরা দায়িত্ব করব, সেক্ষেত্রে তার সুযোগ আছে আপোষযোগ্য করার এবং মামলাটা প্রক্রিয়া করে নেওয়া। অর্থাৎ আইনের কঠোরতা যেমন আছে তেমনি ফ্লেক্সিবিলিটিও আছে। বাট মূল বিষয়টা হচ্ছে এখানে দায়বদ্ধতা সৃষ্টি করা যে, এবং এটি একটা জিনিস বিষয় জানার জন্য যে দেখেন, আইন প্রণয়ন করলেই কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়ন হয় না। আইন বাস্তবায়ন করার জন্য ডক্টর সাদত হোসেন স্যার নিশ্চয়ই জানেন যে বিধিবিধান প্রয়োজন। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ছোট একটা কমিটি করা হয়েছে বিধিবিধান তৈরি করার জন্য। এই বিধিবিধানের খসড়া হয়ে গেছে, এটা চূড়ান্ত হলেই তখন তারা বলতে পারবেন কার কাছে যে কিভাবে মামলাগুলো করা হবে। তো সরকার কিন্তু বসে নেই। সরকার এই আইনে যেরকম একটা ধাক্কা দিচ্ছে সন্তানকে, তেমনি ভাবে পিতামাতা যদি মামলা করতে চান, সে মামলা কোন বিধিবিধানের আওতায় করবে সে বিধিবিধান প্রায় চূড়ান্ত করার পর্যায়ে চলে গেছে। তারপরেই দেখা যাবে যে মামলা বোধহয় একটা শাস্তি হয়েছে কিনা, একটা বোধহয় চাঁদপুরে একটা বোধহয় ডিসপোজড হয়েছে প্রপারলি, যে মানে বাধ্য করেছে এতে। তবে সঙ্গ প্রধান যেটা বলছেন, এখানে আজকের লেখার মধ্যে ডক্টর আব্দুল্লাহ বলে একজন ভদ্রলোক লিখেছেন, তার লেখাটা একটু ব্যতিক্রম ধর্মী, যেটা কিছুটা ডক্টর আতিক বলেছেন। আসলে প্রবীণরা তো হোমোজেনিয়াস বা একরকম না, এর মধ্যে কিছু আছে সচ্ছল, কিছু আছে আপনার দরিদ্র যারা, তাদের প্রবলেমটা অনেক বেশি অ্যাকিউট। সত্যি বলতে সচ্ছল যারা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু চিন্তা ভাবনা আমাদের পরিচিত লোকজনরাও করছে। যেমন বিদেশে কিন্তু আছে আপনার অ্যাসিস্টেড লিভিং, অর্থাৎ ধরেন আপনি একটা হোস্টেল বা কিছু করলেন, ওই লেখাটা তো আছে, সেখানে আপনি মাসে 40,000 টাকা আপনি তার থেকে নিলেন। 40,000 টাকা মানে হলো বছরে 4 লক্ষ 8, 5 লক্ষ দেওয়ার মতো বাংলাদেশে কিন্তু বহু প্রবীণ আছে। আমি মনে করি হাজারে হাজারে প্রবীণ আছে যাদের সম্পত্তি আছে বা আছে, বছরে 5 লক্ষ দিয়ে উনি হয়তো 20 বছরের জন্য যদি 1 কোটি টাকা ধরেন বা 10 বছরের জন্য 50 লক্ষ টাকা ধরেন, উনি এটা ম্যানেজ করতে পারবেন। কিন্তু তার কতগুলি নিড আছে, যেটা ওই লেখাটাতে আমার ভালো লেগেছে, যে অন্যভাবে কতগুলি নিড আছে আসলে বাসাতে এগুলি ফুলফিল করা যায় না। সেই নিডগুলি ফুলফিল করতে হলে আপনাকে স্পেশালাইজড আপনার লিভিংও লাগবে এবং স্পেশালাইজড আপনার হোম লাগবে। সেখানে নার্স লাগবে, যন্ত্রপাতি লাগবে, আপনার প্রত্যেক দিন তার থেকে আপনার ওই যে রক্ত নেওয়া, তারপরে বিভিন্ন রকম নিয়ে পরীক্ষা করা, এগুলি লাগবে। আর ওসব ইয়েতে যারা থাকে তাদের কিন্তু ফ্রিডম আছে, তারা ইচ্ছা করলে বাসায় এসে কথাবার্তা বলে চলে যেতে পারেন, ঈদের সময় এসে থাকলেন, হয়তো 2 দিন থেকে চলে গেলেন। সেরকম ফ্লেক্সিবিলিটি দিয়ে আজকাল অনেক জায়গাতে অ্যাসিস্টেড লিভিং করছে সচ্ছলদের জন্য। কিন্তু যারা অসচ্ছল তাদের জন্য আসলে অসুবিধা। সেখানে আমাদেরকে সামগ্রিকভাবে সমাজে যারা অনেকেরই কিন্তু চ্যারিটি দেওয়ার শক্তি আছে, এবং চ্যারিটি নেওয়ার লোক বাংলাদেশে কিন্তু কমে গেছে। আপনি খুব হাতের কাছে, আমি নিজে দেখি যে অনেককেই আপনি চ্যারিটি দিতে পারেন, যারা জগাত ফিতরা ঠিক মতো হয়তো পুরো দেয় নাই, আপনি হাজার কয়েক টাকা ইজিলি দিতে পারেন, কিন্তু আপনি সেরকম লোক পাবেন না। যাদেরকে পান, যারা এগুলি নিতে চায়, তারা ছোটখাটো চাকরি করে, একেবারে সত্যিকার ভাবে দুর্বল, সত্যিকার ভাবে অসহায়, অসুখ বিসুখ হয়েছে, এরকম লোক কিন্তু এখন ওইভাবে পাওয়া যায় না। সুতরাং যদি চ্যারিটিটা আপনি এনকারেজ করতে পারেন প্রপারলি, যেমন উনি বলছেন বিল গেটস এদের কথা বলছেন, বাংলাদেশেও কিন্তু বিল গেটস না থাকলেও প্রচুর টাকা, হাজার হাজার না হলেও 100 কোটি টাকা অনেক লোকের আছে, এবং যদি তাদের রিকোয়ার্ড ইয়েতে ধরেন, তাহলে অনেকেরই হয়তো 5 কোটি 10 কোটি টাকা চ্যারিটি দেওয়ার দরকার, যদি রিলিজিয়াস রুলিং এ যান। সেরকম যদি আমরা আসলে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে ওই টাকা দিয়ে আপনার একটু ভালো আপনার যেটা প্রবীণ হিতৈষী হোম,
সেই রকম কিছু করা সম্ভব হতে পারে। আর একটা জিনিস আমি এখানে একটু তুলে ধরতে চাই, আপনারা শুনলে খুশি হবেন। সম্প্রতি একটা চিন্তা আসছে, সেটা হলো সার্বজনীন বার্ধক্য বীমা বা প্রবীণদের স্বাস্থ্য বীমা। এটা আসছে যে দেখেন এখন প্রায় 1900 কোটি টাকা সরকার দিচ্ছে রেভিনিউ বাজেট থেকে, কিন্তু সরকারের পক্ষে এটা মানিয়ে নেওয়া বা এটা সংস্থান করা এক সময় খুব কঠিন হবে। যে ইংল্যান্ডে আমরা দেখি যেটা যে কল্যাণ রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে 30 বছর বয়সেই কিন্তু একজন লোক কোনো না কোনো ভাবে তিনি কিন্তু আয় শুরু করেন। তিনি যদি 30 বছর বয়স থেকে অল্প অল্প কিছু প্রিমিয়াম দেন, দিয়ে 60 বছর বয়সের পরে তিনি একটা বেনিফিট পাবেন, তাহলে দেখা যাবে যে সরকারের উপরে চাপ কমে যাবে এবং ব্যক্তির নিজস্ব একটা উদ্যোগ আসবে। এই যৌথভাবে যদি এই ব্যবস্থাটা করা যায়, এবং সরকারও চিন্তা ভাবনা করছেন যে এরকম ভাবে সার্বজনীন বার্ধক্য বীমা চালু করা যায় কিনা। ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আমাদের প্রবীণরা ভালো থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।